আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর জুনিয়র বৃত্তি পরীক্ষার্থী ২০২৫। আগামীকালকে ৩০ তারিখে তোমাদের গণিত সাবজেক্টের পরীক্ষা। তোমরা অনেকেই এই সাবজেক্টটা নিয়ে চিন্তিত রয়েছো, বিশেষ করে যারা গণিতে একটু দুর্বল তারা আরও বেশি চিন্তিত রয়েছো। তোমাদের এই চিন্তা দূরীকরণের জন্য আমি হাজির হয়েছি তোমাদের সাজেশন নিয়ে, এবং বরাবরের মতো ইনশাল্লাহ আমাদের গণিত সাজেশনটাও তোমরা কমন পেয়ে যাবে। এবং আমরা ধারাবাহিকভাবে পাটিগণিত, বীজগণিত, জ্যামিতি এবং তথ্য উপাত্তর সাজেশন দিয়ে দেবো। এরপরে সম্পূর্ণ সাজেশন থাকবে, এরপরে সংক্ষিপ্ত সাজেশন থাকবে। তোমরা এগুলো দ্রুত আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখে নিয়ে তারপরে পড়াশোনা করবে। এবং আমি রাত্রে লাইভে তোমাদের এই গণিত সাবজেক্ট নিয়ে লাইভে আসবো, যে আসলে কীভাবে করলে বা কোন বিষয়গুলো পড়লে তোমরা গণিতে আরও ভালো করতে পারবে। তাহলে প্রথমে তোমাদের দেখিনি জুনিয়র বৃত্তি পরীক্ষা ২০২৫ এই সিলেবাস অনুযায়ী তোমাদের মানবন্টন। তোমাদের বহু নির্বাচনী প্রশ্নে থাকবে 30, সৃজনশীলে 5টি সৃজনশীল থাকবে 50, এবং সংক্ষিপ্ত থাকবে তোমাদের 10টি, যেখানে 20 নম্বর, মোট 100 নম্বর। তোমাদের ক বিভাগের পাটিগণিত থেকে একটি বা দুটি প্রশ্ন আসতে পারে। এখানে কোন বিভাগ থেকে কটি প্রশ্ন থাকবে সেটাও কিন্তু ক্লিয়ার করা হয়নি তোমাদেরকে। একইভাবে খ বিভাগ বীজগণিত থেকে একটি বা দুটি প্রশ্ন থাকতে পারে। গ বিভাগে জ্যামিতি থেকে একটি বা দুটি প্রশ্ন থাকতে পারে। ঘ বিভাগ অর্থাৎ তথ্যপত্র থেকে একটি বা দুটি প্রশ্ন থাকতে পারে। তোমাদের প্রত্যেক বিভাগ থেকে মিনিমাম একটি করে মোট 5টি অ্যান্সার করতে হবে, এবং 5টিতে 50 নম্বর, এবং সংক্ষিপ্ত থাকবে 10টি, 10টিতে 10 দুগুণে 20 নম্বর। আর তোমাদের টিক, বিশেষ করে এমসিকিউ পাটিগণিত থেকে 8টি বা 10টি, জ্যামিতি থেকে 8টি বা 10টি, জ্যামিতি থেকে 6 থেকে 8টি, বীজগণিত থেকে 8 থেকে 10টি, এবং সর্বশেষ তথ্যপত্র থেকে 3 থেকে 4টি, মোট 30টি প্রশ্ন থাকবে। এবং তোমাদের পাটিগণিতের যে অংশ সেটা হলো এই 3টি অধ্যায় তোমাদের পাটিগণিতের অন্তর্ভুক্ত। সেটা হলো অধ্যায় 1 প্যাটার্ন, অধ্যায় 2 মুনাফা, অধ্যায় 3 পরিমাপ। এই 3টি অধ্যায়ের সাজেশন আমি এখন দেবো। এরপরে খ বিভাগের জন্য 4টি অধ্যায়ের সাজেশন দেওয়া হবে। এরপর গ বিভাগ জ্যামিতি অংশের জন্য সাজেশন দেওয়া হবে। এরপর তথ্য উপাত্তর সাজেশন দেওয়া হবে। এরপর সংক্ষিপ্ত সাজেশন আমি তোমাদেরকে দিয়ে দেবো। প্রথমে প্যাটার্নের সাজেশন, প্যাটার্নের টাইপ ভিত্তিক সাজেশন আমি দিয়েছি। ইনশাল্লাহ এখানে যে কয়টি টাইপ রয়েছে, এখানে মাত্র 60টি টাইপ রয়েছে। এই 60টি টাইপ যদি তোমরা করো, ইনশাল্লাহ তোমরা দেখবে এই প্যাটার্নের পুরো হয়ে গিয়েছে, অর্থাৎ প্যাটার্ন অধ্যায় আর কোনো সমস্যা থাকবে না। এখান থেকে যে ধরনের প্রশ্ন দেওয়া হোক না কেন, তুমি অনায়াসে এগুলো করতে পারবে। আমি এই সাজেশনটা অলরেডি আমাদের ইউটিউব চ্যানেলে একবার দিয়েছিলাম, তোমরা হয়তো সেটা দেখেছো বা তোমরা এগুলো করেছো। এরপরে তোমরা শেষবারের মতো এগুলো একটু দেখে নেবে, এবং এই সাজেশনটা তোমরা পিডিএফ আকারে ডাউনলোড করে নিতে পারবে। টাইপ 1-এ দেখো তোমরা, নাম্বার 1-এ রয়েছে 25, 29, 34, 37কে দুটি বর্গের সমষ্টিরূপে প্রকাশ। নাম্বার 2 100, 130, 170, 180, 185, 260, 265, 325 কে দুইটি ভিন্ন উপায়ে দুইটি বর্গের সমষ্টিরূপে প্রকাশ। এগুলো অনেকগুলো তোমরা সংক্ষিপ্ত প্রশ্ন এবং এমসিকিউতেও পেয়ে যাবে। নাম্বার 3 40কে দুইটি বর্গের অন্তররূপে প্রকাশ। এরপর টাইপ 2-এ রয়েছে, দেখো 1 নম্বরে 5 যোগ, এখানে ক হবে 5ক যোগ 1 বীজগণিতিক রাশির পঞ্চম পদ নির্ণয় করে দুটি বর্গের সমষ্টিরূপে প্রকাশ। নাম্বার 2 কয় স্কোয়ার মাইনাস 4 বীজগণিতিক রাশির 11তম পদ নির্ণয় করে উহাকে দুইটি বর্গের সমষ্টিরূপে প্রকাশ। নাম্বার 3 4ক যোগ 1 বীজগণিতীয় রাশির তৃতীয় ও চতুর্থ চিত্র অঙ্কন। নাম্বার 4 কয় স্কোয়ার যোগ 3 দ্বারা প্রকাশিত বীজগণিতিক রাশির চতুর্থ ও পঞ্চম পদের পার্থক্য নির্ণয় করো। অনেক ইজি, তোমরা এগুলো একবার দেখলেই হবে। টাইপ 3 নাম্বার 1-এ রয়েছে 5, 8, 13, 20, 29 প্যাটার্নের পরবর্তী 4টি পদ নির্ণয় করো। এরপরে 2 নম্বরে 38, 49, 62, 77, 94 তালিকার পরবর্তী 3টি সংখ্যা নির্ণয় করো। নাম্বার 3 6, 11, 16, 21, 26 তালিকার পরবর্তী 2টি সংখ্যা নির্ণয় করো এবং সংখ্যা দুটির জ্যামিতিক প্যাটার্ন অঙ্কন করো। টাইপ 4 নাম্বার 1-এ রয়েছে 8, 13, 18, 23 প্যাটার্নটি কোন বীজগণিতীয় রাশিকে সমর্থন করে তা যুক্তিসহ উপস্থাপন। নাম্বার 2-এ রয়েছে 3, 8, 13, 18 প্যাটার্নটি কোন বীজগণিতীয় রাশিকে সমর্থন করে তা যুক্তিসহ উপস্থাপন করো। নাম্বার 3 4, 7, 12, 19 তালিকার জন্য একটি বীজগণিতীয় রাশি নির্ণয় করো। নাম্বার 4 0, 3, 8, 15 তালিকার জন্য একটি বীজগণিতীয় রাশি নির্ণয় করো। তোমাদের এখানে একই রকম পড়তে শোনালেও এখানে 4টি কিন্তু 4 ধরনের। এরপরে টাইপ 5 নাম্বার 1-এ রয়েছে 3, 5, 7, 9 এর 100তম পদ নির্ণয় করো। নাম্বার 2 6, 11, 16, 21, 26 তালিকার প্রথম 55টি সংখ্যার সমষ্টি নির্ণয় করো। নাম্বার 3 7, 18, 29, 40 প্যাটার্নের প্রথম 51টি পদের সমষ্টি নির্ণয় করো। নাম্বার 4
4, 7, 12, 19 তালিকার প্রথম 50টি পদের সমষ্টি নির্ণয় করো। নাম্বার 5, 0, 3, 8, 13 তালিকার প্রথম 30টি পদের সমষ্টি নির্ণয় করো। নাম্বার 6, 5 ক যোগ 2 বীজগণিতীয় রাশির প্রথম 91টি চিত্র তৈরি করতে কতটি রেখাংশ বা কাঠির দরকার হবে তা নির্ণয় করো। নাম্বার 6, টাইপ 6তে নাম্বার 1-এ রয়েছে 3 ক যোগ 1 সংখ্যা প্যাটার্ন নির্ণয় করে প্রথম 4টি পদের চিত্র আঁকো। নাম্বার 2, 4, 7, 10, 13 এর পঞ্চম পদ পর্যন্ত জ্যামিতিক প্যাটার্ন অঙ্কন করো। নাম্বার 3, 3, 6, 9 প্যাটার্নটি বীজগণিতীয় রাশি নির্ণয় করে পরবর্তী 3টি সংখ্যার জ্যামিতিক চিত্র অঙ্কন করো। টাইপ 7-এ রয়েছে এবং এটা সর্বশেষ নাম্বার 1-এ রয়েছে 5 ক যোগ 2 এর আলোকে তৃতীয় ও চতুর্থ পদের জ্যামিতিক প্যাটার্ন অঙ্কন করো এবং অঙ্কনের সত্যতা যাচাই করো। নাম্বার 2, 5 ক যোগ 7 এর আলোকে প্রথম 3টি পদের জ্যামিতিক প্যাটার্ন অঙ্কন করে মোট রেখাংশের সংখ্যা নির্ণয় করো। এখান থেকে যে গুরুত্বপূর্ণ সৃজনশীলগুলো তোমরা করবে সেগুলো হলো নাম্বার 1, 7, 13, 19, 25 একটি প্যাটার্ন এবং কতে রয়েছে 325কে দুইটি ভিন্ন উপায়ে দুটি বর্গের সমষ্টির রূপ প্রকাশ করো। নাম্বার 2 রয়েছে খতে রয়েছে প্যাটার্নটিকে একটি বীজগণিতিক রাশির মাধ্যমে প্রকাশ করে 52তম পদ নির্ণয় করো। গতে রয়েছে প্যাটার্নটির প্রথম 130টি পদের সমষ্টি নির্ণয় করো। এরপরে 2 একটি সৃজনশীল রয়েছে, সেটা হলো -1, 2, 5, 8, 13 একটি প্যাটার্ন। কতে রয়েছে 29, 37কে দুটি বর্গের সমষ্টি রূপ প্রকাশ করো। খতে রয়েছে প্যাটার্নটি কোন বীজগণিতীয় রাশিকে সমর্থন করে যা যুক্তিসহ উপস্থাপন করো। গতে রয়েছে তালিকার প্রথম 30টি পদের বা 30টি সংখ্যার সমষ্টি নির্ণয় করো। এরপরে 3 নম্বরে নাম্বার 1 একটি প্যাটার্ন রয়েছে বা উদ্দীপক রয়েছে 3, 5, 7, 9 একটি সংখ্যা প্যাটার্ন। 2 রয়েছে 3 ক যোগ 1 অন্য একটি প্যাটার্নে বীজগণিতীয় রাশি। প্রশ্ন 260কে দুইটি ভিন্ন উপায়ে দুইটি বর্গের সমষ্টিরূপে প্রকাশ করো। খতে রয়েছে প্যাটার্ন 1-এর 100তম পদ নির্ণয় করো। গতে রয়েছে 1 নং উদ্দীপকের সংখ্যা প্যাটার্ন নির্ণয় করে প্রথম 4টি পদের চিত্র আঁকো। তোমরা যদি উপরের যে টাইপগুলো রয়েছে সেই টাইপগুলো আসলে আগে থেকে করে নাও বা শিখে নাও, সেক্ষেত্রে কিন্তু তোমাদের এই ধরনের সৃজনশীল প্রশ্ন করতে মুহূর্ত সময় লাগবে না, অর্থাৎ খুব ইজিলিভাবে তোমরা এগুলো করতে পারবে এবং যে কোনো সৃজনশীল তোমার পরীক্ষা আসুক না কেন, সেটা কমন হোক আনকমন হোক, তোমরা অনায়াসে সেগুলো করতে পারবে। এবং যত তুমি ওই টাইপ কটা করলে তোমার এই প্যাটার্ন থেকে যদি 1000টা প্রশ্ন করা হয় তুমি সবগুলো করতে পারবে। যেমন এখানেই তুমি যদি এই টাইপগুলো করো, দেখবে এখানে যে ক থেকে গ পর্যন্ত যে কোনো প্রশ্নটা তুমি ইজিলিভাবে অ্যান্সার করতে পারবে। এরপরে 4 নম্বর সৃজনশীলে নাম্বার 1 যে উদ্দীপকটি 2, 9, 16, 23 এবং 2 নম্বরে যে উদ্দীপক 6, 11, 16, 21 দুইটি সংখ্যা প্যাটার্ন। কতে রয়েছে 2 ক যোগ 1 রাশির 50তম পদ নির্ণয় করো। কতে রয়েছে 1 নং প্যাটার্নে বীজগণিতিক রাশি তৈরি করে পরবর্তী 4টি পদ নির্ণয় করো। গতে রয়েছে 2 নং প্যাটার্নের কততম পদের মান 1026। 5 নম্বর সৃজনশীলে 1 নম্বরে যে উদ্দীপক 38, 49, 62, 77, 94। 2 নংয়ে যে উদ্দীপক 10, 17, 24, 31, 38। কতে প্রশ্ন 2 নং তালিকার প্রথম দুটি সংখ্যাকে দুটি বর্গের সমষ্টিরূপে প্রকাশ করো। খতে রয়েছে 1 নং তালিকার পরবর্তী 3টি সংখ্যা নির্ণয় করো। ঘতে রয়েছে 2 নং তালিকার প্রথম 60টি সংখ্যার অর্থাৎ 60টি বা 60টি সংখ্যার সমষ্টি নির্ণয় করো। 6 নংয়ের যে 6 নং সৃজনশীল উদ্দীপক 0, 3, 8, 15। ক নম্বরে যে প্রশ্ন 145কে দুটি ভিন্ন উপায়ে দুইটি সংখ্যার বর্গের সমষ্টিরূপ প্রকাশ করো। খ নম্বরের তালিকার জন্য একটি বীজগণিতীয় রাশি নির্ণয় করো। গ নম্বরের তালিকার প্রথম 30টি সংখ্যার সমষ্টি নির্ণয় করো। তালিকার প্রথম 30টি পার্থক্যের সমষ্টি নির্ণয় করো। তালিকার প্রথম 30টি পার্থক্যের সমষ্টি নির্ণয় করতে বলা হয়েছে। 7 নম্বরে 26, 11, 16, 21, 26। কতে রয়েছে 325কে দুইটি ভিন্ন উপায়ে দুইটি বর্গের সমষ্টিরূপে প্রকাশ করো। খতে রয়েছে তালিকার পরবর্তী দুইটি সংখ্যা নির্ণয় করো এবং সংখ্যা দুটির জ্যামিতিক প্যাটার্ন অঙ্কন করো। গ নম্বরে রয়েছে তালিকার প্রথম 55টি সংখ্যার সমষ্টি নির্ণয় করো। তোমরা যদি উপরে যে আমি এখানে টাইপ দিয়েছি 60টি টাইপ করো, 60টি টাইপ ভালোভাবে বুঝলে বা করলে তোমার এই নিচের সৃজনশীলগুলো না করলেও হয় মোটামুটি বলা যায়। এরপরে তোমার মোটামুটি চর্চার জন্য তুমি করতে পারো, কিন্তু আমি মনে করি তুমি যদি ভালোভাবে টাইপগুলো বুঝো বা করতে পারো তাহলে নিচের সৃজনশীলগুলো তুমি অনায়াসেই পেরে যাবে। এরপরে সংক্ষিপ্ত রয়েছে এখানে 21টি সংক্ষিপ্ত রয়েছে। এখানে 21টি সংক্ষিপ্ত 21 ধরনের, তাই এখানে তোমরা সবগুলো করবে এবং খুবই শর্ট, তোমরা খুব অল্প সময়ের ভিতরে এগুলো করতে পারবে। নাম্বার 1-এ রয়েছে
7, 9, 11, 13, 15 তালিকার পরবর্তী দুটি সংখ্যা নির্ণয় করো। দুইতে রয়েছে 3, 6, 11, 18, 27কে তালিকার পরবর্তী সংখ্যাটি নির্ণয় করো। 3 নম্বর রয়েছে 1, 3, 4, 7, 11 তালিকার পরবর্তী দুটি সংখ্যা নির্ণয় করো। 4 নম্বর রয়েছে -4, -1, 4, 11, 20 তালিকার পরবর্তী দুটি সংখ্যা নির্ণয় করো। নাম্বার 5, 12, 5, -2, -9 তালিকার পরবর্তী সংখ্যাটি নির্ণয় করো। 6 ফিবোনাক্কি বা ফিবোনাচি প্যাটার্ন কি উদাহরণ দাও। 7 রয়েছে 1 থেকে 25 পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যাগুলোর যোগফল নির্ণয় করো। নাম্বার 8, প্রথম 20টি বিজোড় স্বাভাবিক সংখ্যার সমষ্টি নির্ণয় করো। 9 নম্বর রয়েছে প্রথম 10টি জোড় স্বাভাবিক সংখ্যার সমষ্টি নির্ণয় করো। নাম্বার 10, 3 ক যোগ 1 রাশির 100তম পদ নির্ণয় করো। 11 নম্বরে 5 ক যোগ 5 ক -2 রাশির প্রথম ও দ্বিতীয় পদ দুটির পার্থক্য নির্ণয় করো। 12 নম্বরে ক স্কয়ার যোগ 3 রাশির চতুর্থ ও পঞ্চম পদের পার্থক্য নির্ণয় করো। 13 নম্বরে ক স্কয়ার -4 রাশির 11তম পদ নির্ণয় করে উহাকে দুইটি বর্গের সমষ্টিরূপে প্রকাশ করো। 14 নম্বরে 5 ক যোগ 1 বীজগণিতিক রাশির পঞ্চম পদকে দুইটি বর্গের সমষ্টিরূপে প্রকাশ। 15 নম্বরে 9, 14, 19, 24 তালিকার ষষ্ঠ পদটিকে দুইটি বর্গের সমষ্টিরূপে প্রকাশ। 16 নম্বরে 5 ক যোগ 2 বীজগণিতিক রাশির প্রথম তিনটি পদের জ্যামিতিক প্যাটার্ন অঙ্কন করো। 17 নম্বরে 13, 20, 25, 26, 29, 34, 37 ইত্যাদিকে দুইটি বর্গের সমষ্টিরূপে প্রকাশ। 18 নম্বরে 130, 145, 170, 185কে দুইভাবে দুইটি বর্গের সমষ্টিরূপে প্রকাশ। 19 নম্বরে 325কে তিনটি ভিন্ন উপায়ে দুইটি বর্গের সমষ্টিরূপে প্রকাশ। 20 নম্বরে 3, 4, 5, 7 অথবা 3 অথবা 4 অথবা 5 অথবা 7 ক্রমের ম্যাজিক বর্গের কোনাকুনি যোগফল বা ম্যাজিক সংখ্যা কত। 21 নম্বরে 4 কা যোগ 1 বীজগণিতিক রাশির তৃতীয় ও চতুর্থ চিত্র অঙ্কন করো। এই ছিল প্রথম অধ্যায়ের সংক্ষিপ্ত এবং সৃজনশীল এবং প্যাটার্ন ভিত্তিক সাজেশন। আশা করি সাজেশনটি প্যাটার্নের যে সাজেশনটি এটা খুবই তোমাদের জন্য ইম্পর্ট্যান্ট। এরপরে রয়েছে দ্বিতীয় অধ্যায় মুনাফা অধ্যায়ে প্যাটার্ন ভিত্তিক সাজেশন দেওয়া হয়েছে। তোমরা এটা করবে ইনশাল্লাহ। তোমরা দেখবে এই সকল অধ্যায়ে আর কোনো সমস্যা থাকবে না তোমাদের। এবং নিচে সৃজনশীলগুলো দেওয়া রয়েছে, খুবই ইম্পর্টেন্ট সৃজনশীল, তোমরা এগুলো করবে ইনশাল্লাহ। তোমরা দেখবে এ থেকে তোমরা 100% কমন পেয়ে গেছো এবং এটা তোমরা পরীক্ষা দিয়ে এসে এরপরে আমাকে কমেন্ট বক্সে জানাবে। দ্বিতীয় অধ্যায় মুনাফা টাইপ ভিত্তিক সাজেশন। টাইপ 1 রয়েছে উদাহরণ 6 এবং অনুশীলনী 2.1-এর 17 নংয়ের আলোকে। নাম্বার 1 রয়েছে কোনো আসল 6 বছরে মুনাফা আসলে 11,000 টাকা হয়। মুনাফা আসলের 8-এর 3 অংশ হয়। আসল ও মুনাফার হার নির্ণয় করো। 2 রয়েছে কোনো নির্দিষ্ট সময়ের মুনাফা আসল 70,000 টাকা এবং মুনাফা আসলের 2-এর 5-এর 2 অংশ। মুনাফা বার্ষিক শতকরা 10 টাকা হলে মুনাফা ও সময় নির্ণয় করো। টাইপ 2 রয়েছে অনুশীলনী 2.1-এর 3 নংয়ের আলোকে। 1 নম্বর রয়েছে একজন চাল ব্যবসায়ী কিছু চাল 9,500 টাকায় বিক্রি করায় তার 5% ক্ষতি হলো। চাল বিক্রেতা ওই চাল কত টাকায় বিক্রি করলে 7% লাভ হতো। টাইপ 3 রয়েছে একটি দ্রব্য 9% ক্ষতিতে বিক্রি করা হলো। দ্রব্যটি আরও 900 টাকা বেশি মূল্যে বিক্রি করলে 9% লাভ হতো। দ্রব্যটির ক্রয় মূল্য কত টাকা। নাম্বার টাইপ 4-এ 1 নম্বর রয়েছে সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় সূত্রটি লেখো। এগুলো সাধারণত তোমাদের ক নম্বরে প্রশ্নে থাকবে, অর্থাৎ সৃজনশীলের ক অংশে তোমাদের এগুলো থাকবে। 2 রয়েছে সরল মুনাফা চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় সূত্রটি লিখো। 3 নম্বরে প্রতীকগুলোর বর্ণনা সহ মূলধন নির্ণয় সূত্রটি লেখো। 4 নম্বরে উদাহরণ সহ বিনিয়োগের সংখ্যা দাও। টাইপ 5 রয়েছে অনুসরণী 2.1-এর 13 নংয়ের আলোকে। 1 নম্বরে রয়েছে কোনো আসল 3 বছরে মুনাফা আসলে 1,625 টাকা এবং 5 বছরে মুনাফা আসলে 1,875 টাকা হয়। আসল ও মুনাফার হার নির্ণয় করো। টাইপ 6 রয়েছে অনুসরণী 2.1-এর 7 ও 8 নংয়ের আলোকে। নাম্বার 1 রয়েছে 12 সমস্ত 2-এর 1% হার মুনাফায় কত বছরে 12,800 টাকা অথবা আসল মুনাফা আসলে দ্বিগুণ হবে। টাইপ 2 রয়েছে নাম্বার 2 রয়েছে 10% হার মুনাফায় সরল মুনাফায় 6,000 টাকা অথবা আসল কত বছরে মুনাফা আসলে 1.5 গুণ হবে। 3 নম্বরে 10% হার মুনাফায় কত বছরে মুনাফা আসলে 2,250 টাকা হবে। খ হতে প্রাপ্ত পি সমান 1,250 টাকা। অর্থাৎ অঙ্কটা করার সুবিধার্থে আমি এই মানটা দিয়ে দিয়েছি। এই মানটা তোমাদের প্রয়োজন পড়বে যদি তোমরা এটা টাইপ ভিত্তিকভাবে এখান থেকে করো। এখানে টাইপ 7 রয়েছে অনুসরণী 2.1-এর 1 নংয়ের আলোকে। এখানে 1 নংয়ে 4 ও 5 নং সৃজনশীলকে ইঙ্গিত করা হয়েছে। টাইপ 8 অনুসরণী 2.2-এর উদাহরণ 1, 7 এবং 10 নংয়ের আলোকে। উদাহরণ 1, 7 ও 10 নংয়ের আলোকে। 1 নম্বর রয়েছে সাদিয়া বেগম 10% সরল মুনাফায় 8,000 টাকা 3 বছরের জন্য ব্যাংকে জমা রাখলেন। চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় করো। টাইপ 9 রয়েছে অনুসরণী 2.2-এর উদাহরণ 2 নং এবং অনুসরণী 10 নংয়ের আলোকে।
ইয়াসমিন জাহান বার্ষিক 6% মুনাফায় 2 বছরের জন্য 6,000 টাকা ব্যাংকে জমা রাখলেন, চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় করো। টাইপ 10 খুবই ইম্পর্টেন্ট। 2.2 এর 8 নং এর আলোকে সাজ্জাদ সাহেব 10% হারে 9,000 টাকা 2 বছরের জন্য চক্রবৃদ্ধি মুনাফা ও সরল মুনাফার পার্থক্য নির্ণয় করো। টাইপ 11 2.2 এর 9 নং এর আলোকে খুবই ইম্পর্টেন্ট। একই হার চক্রবৃদ্ধি মুনাফায় পি টাকা এবং 1 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন 9,750 টাকা, 2 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন 10,140 টাকা হয়, পি এর মান নির্ণয় করো। এখানে আরোটি প্রশ্ন দেওয়া হয়েছে, একই হার মুনাফায় কোনো মূলধন 1 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন 525 টাকা, 2 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন 551.25 টাকা হলো, মূলধন নির্ণয় করো। এরপরে টাইপ 12 অনুসরণী 2.2 এর আলোকে 5 নং এর অনুসরণী 2.2 এর উদাহরণ 5 নং এর ক্ষয়ের আলোকে 1 নম্বর রয়েছে আমিন সাহেব বাৎসরিক বা ব্যবসায়িক প্রয়োজনে 8% হারে পি টাকা 9% হারে কিউ টাকা নিলেন, তিনি মোট 60,000 টাকা ঋণ নিলেন, বছর শেষে 5,040 টাকা মুনাফা শোধ করলেন, পি এবং কিউ এর মান নির্ণয় করো। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। 2 নম্বর আছে ফাহিম 7% হারে এক্স টাকা এবং 6% হারে ওয়াই টাকা ঋণ নিল, মোট 92,000 টাকা ঋণ নিল, 1 বছর শেষে 5,940 টাকা মুনাফা শোধ করলেন বা শোধ করেন, এক্স এবং ওয়াই এর মান নির্ণয় করো। এই অধ্যায় থেকে যে গুরুত্বপূর্ণ সৃজনশীল সমূহ সেগুলো প্রশ্ন 1 রয়েছে কোনো আসল 6 বছরের মুনাফা আসলে 11,000 টাকা এবং মুনাফা আসলে 8/3 অংশ। ক নম্বর রয়েছে সরল মুনাফা চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় সূত্রটি লিখো। খ নম্বর রয়েছে আসল ও মুনাফার হার নির্ণয় করো। গ নম্বর রয়েছে উক্ত আসল ও মুনাফা আসলে যথাক্রমে কোনো ছাগলের ক্রয় মূল্য বিক্রয় মূল্য হলে শতকরা লাভের পরিমাণ নির্ণয় করো। 2 নম্বর রয়েছে কোনো আসল 3 বছরের মুনাফা আসলে 1,625 টাকা এবং 5 বছরের মুনাফা আসলে 1,875 টাকা হয়। কতে রয়েছে 2 বছরের মুনাফা কত। খতে রয়েছে আসল ও মুনাফার হার নির্ণয় করো। গতে রয়েছে একই হার মুনাফায় কত বছরের মুনাফা আসলে 2,250 টাকা হবে। এরপর প্রশ্ন 3 রয়েছে একটি গড়ি বিক্রি করে উৎপাদনকারী 25%, পাইকারি বিক্রেতা 20% এবং খুচরা বিক্রেতা 15% লাভ করে, গড়িটির খুচরা বিক্রয় মূল্য 690 টাকা। ক নম্বরের প্রশ্নটি হলো এরকম, 20% হার মুনাফায় 690 টাকা 5 বছরের সরল মুনাফা নির্ণয় করো। খ নম্বরের গড়িটির পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত। এবং গতে রয়েছে গড়িটির সাধারণ লোকজনের জন্য মূল্য শতকরা কত বৃদ্ধি পেয়েছে। 4 নম্বর সৃজনশীল, এক ব্যক্তি বার্ষিক শতকরা 10 টাকা মুনাফায় 6,000 টাকা 3 বছরের জন্য ব্যাংকে জমা রাখলেন। ক নম্বরে 1 বছরান্তে মুনাফা আসল নির্ণয় করো। খ নম্বরে সরল মুনাফা চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য নির্ণয় করো। গ নম্বরে একই হার সরল মুনাফায় উক্ত আসল কত বছরে মুনাফা আসলে 1.5 গুণ হবে। 5 নম্বর সৃজনশীলে একই হার চক্রবৃদ্ধি মুনাফায় পি টাকা এবং 1 বছরান্তে চক্রবৃদ্ধি মূল 9,750 টাকা, 2 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন 10,140 টাকা হয়। কতে রয়েছে শতকরা বার্ষিক কত টাকা মুনাফায় 2,000 টাকার 5 বছরের মুনাফা 1,000 টাকা হবে। খতে রয়েছে পি এর মান নির্ণয় করো। ঘতে রয়েছে 4% লাভে একটি গড়ির বিক্রয় মূল্য উদ্দীপকের 1 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধনের সমান হয়, গড়িটির ক্রয় মূল্য নির্ণয় করো। এবং সর্বশেষ 6 নম্বর সৃজনশীল, আমিন সাহেবের বাৎসরিক ব্যবসায়িক প্রয়োজনে 8% হারে পি টাকা 9% হারে কিউ টাকা ঋণ নিলেন, তিনি 60,000 টাকা ঋণ নিলে বছরে 5,040 টাকা ঋণ মুনাফা শোধ করেন। ক নম্বরে যে প্রশ্ন, বার্ষিক 8% মুনাফায় 8,000 টাকার 3 বছরের মুনাফা কত। খ নম্বরে পি ও কিউ এর মান নির্ণয় করো। গ নম্বরে বার্ষিক 4% মুনাফা উদ্দীপকের মোট মূলধনের জন্য 2 বছর পর সরল মুনাফা চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য নির্ণয় করো। এরপরে সংক্ষিপ্ত প্রশ্ন, এখানে 18টি সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে, তোমরা এখানে সবগুলো করবে, সবগুলো ইম্পর্টেন্ট। নাম্বার 1 রয়েছে একজন দোকানদার প্রতি হালি ডিম 25 টাকা দরে ক্রয় করে প্রতি 2 হালি ডিম 56 টাকা দরে বিক্রি করলে তার শতকরা কত লাভ হবে। 2 নম্বরে একটি ঘড়ি 856 টাকায় বিক্রি করায় 7% লাভ হয়, ওই ঘড়িটির ক্রয় মূল্য কত। 3 নম্বরে একটি দ্রব্য 60 টাকা কিনে 50 টাকা বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে। 4 নম্বরে কোনো দ্রব্যের ক্রয় মূল্য 115 টাকা হলে 15% লাভে বিক্রয় মূল্য কত টাকা হবে। 5 নম্বরে 100 টাকার 50টি লিচু কিনে 50 টাকায় 20টি করে বিক্রি করলে কত লাভ হবে। 6 নম্বরে বার্ষিক শতকরা মুনাফায় হার 10,50 টাকা হলে 2,000 টাকার 5 বছরের মুনাফা কত হবে। 7 নম্বরে বার্ষিক শতকরা মুনাফা কত হলে 13,000 টাকা 5 বছরের মুনাফা আসলে 18,850 টাকা হবে। 8 নম্বরে শতকরা বার্ষিক 8 সমস্ত 2-এর 1 টাকা মুনাফায় কত টাকা 6 বছরের মুনাফা 2,550 টাকা হবে। 9 নম্বরে শতকরা বার্ষিক কত মুনাফায় 3,000 টাকা 5 বছরের মুনাফা 1,500 টাকা হবে। 10 নম্বরে বার্ষিক 12% মুনাফায় কত বছরে 10,000 টাকার মুনাফা 4,800 টাকা হবে। 11 নম্বরে টাকায় 2টি দরে ক্রয় করে 3টি দরে বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে। 12 নম্বরে টাকায় 3টি দরে ক্রয় করে 2টি দরে বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে। 13 নম্বরে
টাকায় 5টি দরে কিনে টাকায় 4টি দরে বিক্রি করলে কত লাভ হবে? 14 নম্বরে একটি দ্রব্য 850 টাকায় বিক্রি করায় 15% ক্ষতি হয়, দ্রব্যটির ক্রয় মূল্য নির্ণয় করো। 15 নম্বরে বার্ষিক শতকরা 8 টাকা মুনাফায় 62,500 টাকার 3 বছরের চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় করো। 16 নম্বরে বার্ষিক 10.50% মুনাফায় 5,000 টাকা 2 বছরের চক্রবৃদ্ধি মূলধন মুনাফা নির্ণয় করো। 17 নম্বরে কোনো শহরের বর্তমান জনসংখ্যা 80 লক্ষ, ওই শহরের জনসংখ্যা বৃদ্ধির হার প্রতি হাজারে 30 হলে 3 বছর পর ওই শহরের জনসংখ্যা কত হবে? সর্বশেষ 18 নম্বরে বার্ষিক 10% মুনাফায় 8,000 টাকার 3 বছরের চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় করো। এখানে যে সৃজনশীলগুলো এবং সংক্ষিপ্তগুলো দেওয়া হয়েছে সবগুলো ইম্পর্টেন্ট, বিশেষ করে এখানে 6টি যে সৃজনশীল দেওয়া রয়েছে খুবই ইম্পর্টেন্ট, তোমরা এগুলো করবে। তোমরা যারা একেবারে ব্যাকবেঞ্চার রয়েছে, যারা টাইপ ভিত্তিক যদি করতে নাও পারো, সেক্ষেত্রে সৃজনশীল প্রশ্ন 6টি করে যাবে দ্বিতীয় অধ্যায় থেকে। প্রত্যেকটা অধ্যায় থেকে তোমাদের 5টি 6টি বা 7টি এরকম সৃজনশীল দেওয়া হয়েছে, বেশি সৃজনশীল না। তোমরা যদি টোটাল পাটিগণিতের সৃজনশীল একত্র করো, সেক্ষেত্রে দেখা যায় 3 7 21 বা 20টি সৃজনশীল হবে। এই 20টি সৃজনশীল পড়লে অনায়াসে তোমরা সেখান থেকে কিন্তু দুটি সর্বোচ্চ, তোমার এখানে যদি 2টি সৃজনশীল আসে, 2টি সৃজনশীল তোমরা কমন পাবে। এরপরে তৃতীয় অধ্যায় পরিমাপ, এখানে শুধু সৃজনশীল দেওয়া হয়েছে, কোনো টাইপ ভিত্তিক দেওয়া হয়নি, মাত্র 7টি সৃজনশীল দেওয়া হয়েছে। এই 7টি সৃজনশীল করলেই তোমার এই অধ্যায় থেকে হয়ে যাবে। নাম্বার প্রশ্ন 1 রয়েছে একটি ঘরের দৈর্ঘ্য প্রস্থে 2 সমস্ত 2 এর 1 গুণ, প্রতি বর্গমিটার 25 টাকা দরে ঘরটির মেঝে কার্পেট দিয়ে ঢাকতে মোট 6,250 টাকা খরচ হয়, ঘরটির উচ্চতা 5 মিটার। ক নম্বরের প্রশ্ন ঘরটির মেঝের ক্ষেত্রফল ক চলকের মাধ্যমে প্রকাশ করো, ক্ষতে রয়েছে ঘরটির দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করো। এরপরে গ নম্বরে বায়ু পানির তুলনায় 0.001299 গুণ ভারী হলে ঘরটিতে কত কিলোগ্রাম বায়ু রয়েছে। এরপরে প্রশ্ন 2 একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ, বাগানের ক্ষেত্রফল 3,750 বর্গমিটার, পরিচর্যার সুবিধার্থে বাগানের ঠিক মাছ দিয়ে 3 মিটার চওড়া দৈর্ঘ্য প্রস্থ বরাবর রাস্তা আছে। কতে রয়েছে উদ্দীপকের আলোকে আনুপাতিক চিত্র আঁকো। ক্ষতে রয়েছে বাগানের দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করো। ঘতে রয়েছে রাস্তাটি 2 বর্গমিটার পাথর দ্বারা বাদাই করলে বা করতে মোট কতটি পাথর লাগবে। প্রশ্ন 3 রয়েছে একটি ঘরের দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ এবং ক্ষেত্রফল 384 বর্গমিটার, প্রতিটি 25 সেন্টিমিটার বর্গাকার পাথর দিয়ে গড়টির মেঝে মোড়াতে হবে এবং প্রতিটি পাথরের মূল্য 7.58 টাকা। ক নম্বরের প্রশ্নটি হলো গড়টির প্রস্থ ক মিটার ধরে ক্ষেত্রফল নির্ণয় করো। ঘ নম্বরে উক্ত গড়ের পরিসীমার সমান পরিসীমা বিশিষ্ট একটি বর্গের ক্ষেত্রফল নির্ণয় করো। ঘতে রয়েছে গড়টির মেঝে মোড়াতে মোট কতটি পাথর লাগবে এবং মোট কত খরচ হবে বা কত টাকা খরচ হবে। এরপরে 4 নম্বর সৃজনশীলে একটি ঘরের দৈর্ঘ্য প্রস্থে 4 গুণ, প্রতি বর্গমিটার 12.55 টাকা দরে ঘরটির মেঝে কার্পেট দিয়ে ঢাকতে মোট 3,200 টাকা ব্যয় হয়। কতে রয়েছে ঘরটির ক্ষেত্রফল নির্ণয় করো। ক্ষতে রয়েছে ঘরটির দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করো। ঘতে রয়েছে ঘরটির উচ্চতা 3 মিটার এবং এর দেয়ালগুলো 20 সেন্টিমিটার পুরো হলে 4 দেয়ালের আয়তন নির্ণয় করো। 5 নম্বর সৃজনশীলে একটি আয়তাকার মাঠের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, প্রতি বর্গমিটারে 7.5 টাকা দরে ওই মাঠে গাছ লাগাতে মোট 1,822.50 টাকা খরচ হয়। কতে রয়েছে আয়তাকার বাগানের প্রস্থ x মিটার দরে ক্ষেত্রফল নির্ণয় করো। ক্ষতের যে প্রশ্নটি সেটা হলো আয়তাকার মাঠের দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করো। ঘতে আয়তাকার মাঠের সমান পরিসীমা বিশিষ্ট একটি বর্গাকার কক্ষকে প্রতিটি 25 সেন্টিমিটার বর্গাকার পাথর দ্বারা বাদাই করতে মোট কতটি পাথর লাগবে। এরপরে প্রশ্ন 6 একটি পুকুরের দৈর্ঘ্য 54 মিটার এবং প্রস্থ 36 মিটার 50 সেন্টিমিটার, অর্থাৎ দৈর্ঘ্য 54 মিটার আর প্রস্থ হবে 36 মিটার 55 সেন্টিমিটার, অর্থাৎ এখানে 7 সেন্টিমিটার অ্যাটাচ করে দেওয়া হয়েছে। পুকুরের পাড়ের বিস্তার 2.5 মিটার এবং গভীরতা 6 মিটার। কতে রয়েছে পুকুরের পরিসীমা নির্ণয় করো। ক্ষতে পাড়ের ক্ষেত্রফল নির্ণয় করো। গতে রয়েছে একটি মেশিন প্রতি সেকেন্ডে 0.2 ঘনমিটার পানি সেচতে পারে, মেশিন দ্বারা পুকুরটি পানি শূন্য করতে কত ঘন্টা সময় লাগবে নির্ণয় করো। 7 নম্বরে একটি খোলা পানির ট্যাঙ্কের ভিতরে দৈর্ঘ্য 3.8 মিটার এবং প্রস্থ 1.25 মিটার এবং উক্ত ট্যাঙ্কে 9,550 লিটার পানি ধরে, প্রতি বর্গ মিটার টাইলসের খরচ 200 টাকা। কতে রয়েছে 16 মিটার দৈর্ঘ্য এবং 12 মিটার প্রস্থের আয়তক্ষেত্রের করণীয় দৈর্ঘ্য নির্ণয় করো। ক্ষতে রয়েছে ট্যাঙ্কটির গভীরতা নির্ণয় করো। ঘতে রয়েছে ট্যাঙ্কের ভিতরে দেয়ালে টাইলস করার খরচ নির্ণয় করো। সংক্ষিপ্ত প্রশ্ন, এখান থেকে তোমরা মাত্র 14টি সংক্ষিপ্ত প্রশ্ন পড়লেই হবে। সেগুলো হলো একজন
দৌড়বিদ 400 মিটার বিশিষ্ট গোলাকার ট্রাকে 24 চক্কর দৌড়ালে সে কত দূরত্ব দৌড়ালো। 2 নম্বরে রয়েছে 1 মিটার সমান কত ইঞ্চি। 3 নম্বরে বাংলাদেশ কবে মেট্রিক পদ্ধতি চালু হয়। 4 নম্বরে 1 মেট্রিক টন চাল 64 জন শ্রমিকের মধ্যে সমানভাবে ভাগ করে দিলে প্রত্যেকে কী পরিমাণ চাল পাবে। 5 রয়েছে 1 একর সমান কত বর্গমিটার। 6 রয়েছে একটি চৌবাচ্চার দৈর্ঘ্য 3 মিটার, প্রস্থ 2 মিটার, উচ্চতা 4 মিটার, এতে কত লিটার এবং কত কিলোগ্রাম বিশুদ্ধ পানি ধরবে। 7 নম্বরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের এলাকা 700 একর, একে নিকটতম পূর্ণ সংখ্যায় হেক্টরে প্রকাশ করো। 8 নম্বরে একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য 40 মিটার এবং প্রস্থ 30 মিটার 30 সেন্টিমিটার। এখানে প্রস্থের সাথে আবার একটা অ্যাটাচ করে দেওয়া হয়েছে, ক্ষেত্রটির ক্ষেত্রফল কত। 9 নম্বরে একটি বাস্কের দৈর্ঘ্য 2 মিটার, প্রস্থ 1 মিটার 50 সেন্টিমিটার, উচ্চতা 1 মিটার। এটার সাথে 1 মিটারের সাথে 50 সেন্টিমিটার অ্যাটাচ করে দেওয়া হয়েছে। বাক্সটির আয়তন কত। 10 নম্বরে একটি চৌবাচ্চায় 8000 লিটার পানি ধরে। চৌবাচ্চাটির দৈর্ঘ্য 2.56 মিটার এবং প্রস্থ 1.25 মিটার হলে গভীরতা কত। এরপর 11 নম্বরে একটি ত্রিভুজাকৃতি জমির ক্ষেত্রফল 264 বর্গমিটার, এর ভূমি 22 মিটার হলে উচ্চতা নির্ণয় করো। 12 নম্বরে একটি বইয়ের দৈর্ঘ্য 25 সেন্টিমিটার, প্রস্থ 18 সেন্টিমিটার, বইটির পৃষ্ঠা 200 এবং প্রতি পাতার পুরুত্ব 0.1 মিটার হলে বইটির আয়তন নির্ণয় করো। 12 নম্বরে একটি গড়ের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, গড়ের ক্ষেত্রফল 147 বর্গমিটার হলে প্রস্থ কত মিটার। 13 নম্বরে একটি আয়তাকার গড়ের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 4 মিটার বেশি এবং পরিসীমা 32 মিটার, গড়ের দৈর্ঘ্য কত মিটার। 14 নম্বরে একটি আয়তাকার গড়ের দৈর্ঘ্য প্রস্থের 6 গুণ এবং ক্ষেত্রফল 216 মিটার হলে পরিসীমা নির্ণয় করো। আশা করি তোমরা এগুলো করবে এবং দেখবে। তো এখানে তৃতীয় অধ্যায় থেকে অর্থাৎ পরিমাপ অধ্যায় থেকে 7টি সৃজনশীল দেওয়া হয়েছে, তোমরা এই 7টি সৃজনশীল খুব ভালোভাবে করবে। এরপরে মুনাফা অধ্যায় থেকে 6টি সৃজনশীল দেওয়া হয়েছে, এই 6টি সৃজনশীল খুব ভালোভাবে করবে এবং এর সংক্ষিপ্তগুলো করবে। এবং তোমাদের প্রথম অধ্যায় প্যাটার্ন থেকে 21টি সংক্ষিপ্ত দেওয়া হয়েছে আর 7টি দেওয়া হয়েছে সৃজনশীল। তোমরা এই 7টি সৃজনশীল করবে, ইনশাল্লাহ এ থেকে তোমরা কমন পেয়ে যাবে। অর্থাৎ 3টি অধ্যায় মিলে প্রথম অধ্যায় থেকে 7টি, দ্বিতীয় অধ্যায় থেকে 6টি এবং তৃতীয় অধ্যায় থেকে 7টি, অর্থাৎ টোটাল 20টি অঙ্ক দেওয়া হয়েছে। অর্থাৎ 7 7 14 8 6 20, অর্থাৎ টোটাল 20টি সৃজনশীল। অর্থাৎ পাটিগণিত থেকে তোমরা যদি 20টি সৃজনশীল করো, মাত্র 20টি সৃজনশীল যদি করো, এখান থেকে তোমরা 2টি সৃজনশীল কমন পাবে যদি 2টি সৃজনশীল আসে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই হলো পাটিগণিতের সাজেশন। এর পরপরই তোমরা বীজগণিতের সাজেশন এবং বাকি সাজেশনগুলো পেয়ে যাবে। আশা করি তোমরা সেগুলো দেখবে, ইনশাল্লাহ তোমরা কমন পাবে। ধন্যবাদ সবাইকে। পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আমন্ত্রণ থাকবে। আর আমাদের ইউটিউব চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখবে।